রাত ১০টা। বাংলাদেশ বেতার, রাজশাহী। শুরু হচ্ছে অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ধারাবাহিক নাটক চন্দ্রনাথ। বেতার নাট্যরূপ মোস্তফা মুহাম্মদ আব্দুর রব। নাটকটি প্রযোজনা করেছেন ডাক্তার আফজালুর রহমান সিদ্দিকী মুকুল। 4 পর্বের ধারাবাহিক এ নাটকের আজ শুনবেন প্রথম পর্ব, নাটক চন্দ্রনাথ। আমাকে ডেকেছেন বাবু? বাবু? হ্যাঁ হ্যাঁ, বসুন সরকার মশাই। আপনি তো সবই দেখলেন। ঘটনাটা এমন বড় কিছু নয়। নেমন্তন্ন দেবার বিষয় নিয়ে ছোট কাকা এভাবে যে বেঁকে বসবেন আমি ভাবতেই পারছি না। কাল বাবার শ্রাদ্ধ শান্তির অনুষ্ঠান, পুরো গ্রামের লোককে নেমন্তন্ন করা হয়েছে। আত্মীয় স্বজন আসতে শুরু করেছেন। বিষয়টা তো আপনার বাড়ির ভেতরের, আমি বাইরের লোক। আপনি বাইরের লোক? আমি তো তেমনটা মনে করি না সরকার মশাই। বাবার আমল থেকে আপনি সব কিছু সামলে রাখছেন। ছোটখাটো অনুষ্ঠান হলে কথা ছিল না, এত বড় একটা অনুষ্ঠান, এরকম অনুষ্ঠানে ছোট কাকার অভিজ্ঞতা রয়েছে। আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না বাবু। বাবার সঙ্গে তার বনিবনা তেমন একটা না থাকলেও বড় কোনো অনুষ্ঠান হলে বাবা তো এভাবে সরে থাকতেন না। বাবু, আমি বলি কি, আরেকবার আপনি ও বাড়িতে যান, অনুনয় করে বলুন। মনটা নরম হলেও হতে পারে, মানুষের মন তো। আপনি যখন বলছেন ঠিক আছে, যাচ্ছি আমি। আপনি ওদিকটা দেখুন। আবার কি চন্দ্রনাথ? আমার কথা তো বলে দিয়েছি আমি। ছোট কাকা, বাবা স্বর্গবাসী হয়েছেন। আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনি এখন আমার অভিভাবক। আমি আপনার ছেলের মতোই। এ বয়সে আমার ভুলভ্রান্তি হতেই পারে। ভুলভ্রান্তি হতে পারে, সেটা আলাদা কথা। আর ইচ্ছে করে ভুলভ্রান্তি করা, সেটা ভিন্ন কথা। আমি তো গ্রামের মূর্খ মানুষ। তুমি কলকাতা থেকে বিএ এম এ পাস করেছো। আমি তো মনে করতেই পারি আমার কথাগুলো তুমি ইচ্ছে করে অমান্য করেছো। ছোট কাকা, আপনি যদি এমনটা মনে করেন তাহলে আপনার সঙ্গে সঙ্গে আমারও খুব কষ্ট হবে। আমি আবার হাত জোড় করে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। এবারের মতো মার্জনা করুন। আমি জানি আপনি দায়িত্ব না নিলে আমার পক্ষে এত বড় একটা অনুষ্ঠান। ঠিক আছে, তবে বলে রাখি, শোনো, আমি এবং আমার গৃহের কেউ আহার্য স্পর্শ করব না। কাকা, আমি দাঁড়িয়ে থেকে দায়িত্ব পালন করব। তোমাকে আরো একটা কথা বলি, এই নিয়ে আর কোনো কথা বলো না। আপনি যেমনটা ইচ্ছে করেন, আমি এ নিয়ে কোনো কথা বলবো না। না সরকার মশাই, আপনি যতই বলুন, আমার পক্ষে কোনোভাবেই আর ছোট কাকার সঙ্গে সম্পর্ক রাখা সম্ভব নয়। আমি তো দেখেছি বাবার জীবদ্দশাতে দুই সহোদরের মধ্যে বনিবনা ছিল না, কিন্তু আহার বিহারটা ছিল। এবার সেটা বন্ধ হয়ে গেল। তারপরও আমি বলছি, এমন একটা শক্ত সিদ্ধান্ত নেবেন না আপনি। তাই বলে এমনটা ভেবে বসবেন না যেন। আমি আপনার ছোট কাকার পক্ষ নিয়ে বলছি না। আপনার স্বর্গীয় বাবা আপনার জন্য যথেষ্ট রেখে গেছেন। কোনো প্রয়োজনেই ছোট কাকার কাছে হাত পাততে হবে না।
তারপরও মানুষের জীবন তো। তাই আমি বলছিলেম, আপনার মতো আপনি থাকুন, তার মতো তিনি থাকুন। সম্পর্ক যেটুকু আছে সেটুকু থাক। কেউ যেন কখনো বলতে না পারে আপনিই তাকে দূর করে দিলেন। আত্মীয় স্বজনও যেন কখনো কথা বলতে না পারে। সরকারমশাই, আপনার কথাগুলো ঠিকই আছে। আমি বুঝতে পারছি না তা কিন্তু নয়, কিন্তু এই কথা তো ঠিক, আমি নই, তিনি সরে গেলেন। আমি তার ছেলের মতো। সামান্য বিষয় আমি বারবার ক্ষমা চাইলেন, সে যাগ্যে। এখন আসল কথা বলি। সরকার মশাই, কিছুদিনের জন্য আমি বাইরে যাব। বিষয় সম্পত্তি আপনি যেভাবে দেখছিলেন সেভাবেই দেখবেন। মনে হয় ফিরে আসতে দেরি হবে। আপনি বাইরে যাবেন, ফিরে আসতে দেরি হবে, এর মানেটা ঠিক বুঝতে পারছি না। সরকার মশাই, বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। এ কদিন লোকজন ছিল, বুঝে উঠতে পারছিলেন না, আজ বুঝতে পারছি। মামার সঙ্গে রাতে কথা বলে নেব। বাড়ি ফাঁকা ফাঁকা লাগছে সে না হয় বুঝলাম, এজন্য মনও খারাপ করতে পারে, সেটাও ঠিক আছে। কিন্তু তাই বলে বাড়ি ছেড়ে বাইরে যেতে হবে, তাও লম্বা সময়ের জন্য? আপনি এখন আসতে পারেন, আমি একটু একা থাকতে চাই। এসব কি বলছো চন্দ্রনাথ? বাবা কিছুদিন হলো স্বর্গবাসী হয়েছেন, মন খারাপ করতেই পারে। ছোট কাকার সঙ্গে আহার বিহারের একটা সম্পর্ক ছিল, শ্রাদ্ধ শান্তির অনুষ্ঠান নিয়ে সেটাও শেষ হয়ে গেল, তাতে মন খারাপ করতেই পারে। তাই বলে লম্বা একটা সময়ের জন্য বাইরে যাবে? চন্দ্রনাথ, তুমি কি সন্ন্যাস ব্রত নিতে যাচ্ছ নাকি? না মামা, সন্ন্যাস ব্রত নেবার ইচ্ছে আমার নেই, কোনো কালেও ছিল না। তবে এভাবে বাইরে যেতে চাচ্ছ কেন? হ্যাঁ, 2-4 দিনের জন্য গয়া থেকে ঘুরে আসতে পারতে। বাবার আত্মার সদ্গতির জন্য পিণ্ডদানও হবে, মন্দিরে মন্দিরে ঘুরে মনের অশান্তিও দূর করা যাবে। চন্দ্রনাথ, এর বাইরে কোনো কিছুতে আমার সায় নেই বাবা, কিছুতে আমি হ্যাঁ বলতে পারছি না। মামা, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। সরকার মশাইকে বিষয় সম্পত্তির দায়িত্ব দিয়েছি। আগে থেকে দায়িত্ব সরকার মশাই পালন করে আসছেন, আর আপনি বসত বাটির দায়িত্ব পালন করবেন। মামিমাকে বুঝিয়ে বলবেন। শুনছো? একবার এদিকে এসো তো। চাকর বাকরদের সামনে তো আর সব কথা বলা যায় না। কই শুনছো? অনেক হয়েছে বাপু, চোখের জল টল মুছে ফেলো তো, কাজের সময় হকাজ। এভাবে কথা বলছে কেন হরকালী? এমনি কি আর বলছি, কবে যে তোমার বয়স হবে বিয়ের পর থেকে বুঝে উঠতে পারছি না। তোমার আগের বউ তো স্বর্গবাসিনী হয়ে বেঁচে গেছে। এদিকে এসো। কি একটা কাজ করলে না কেন? কাজ? কি কাজ হরকালী? সেজন্যই তো বললেন তোমার বয়স কবে হবে। আসল কথা বলো তো। চন্দ্রনাথ কতদিনের জন্য বিদেশ গেল তা তো বলে গেল না। আমাকেও তো বলেনি, শুধু বলে গেল অনেক দিনের জন্য। এজন্যই তো বলছি অনেক দিনের জন্য বিদেশ গেল, কিছু একটা লিখে নিলে না কেন? মানুষের শরীর বিদেশ বিভুঁই, কখন কি হয় বলা তো যায় না। বিদেশে চন্দ্রনাথে যদি কিছু হয়ে যায় তখন তুমি দাঁড়াবে কোথায়? এসব কথা তুমি বলো না হরকালী। চন্দ্রনাথ আমার স্বর্গবাসিনী বোনের একমাত্র ছেলে। আমাদের দুঃসময় তার কাছে আশ্রয় পেয়েছি, ওর কাছে কৃতজ্ঞ আমরা।
আমাকে বলে গেছে দেরি হবে, কিন্তু ফিরে আসবে। আমার ঘাট হয়েছে বাপু, আর কিছু বলতে যাব না আমি। তবে একটা কথা বলে রাখি, একদিন আমার কথা ঠিক মনে করবে তুমি। বাড়ি থেকে বলে বেরিয়েছিলেন ফিরতে দেরি হবে, কিন্তু 1 বছর হয়ে গেল। বাড়ি ফেরার কোনো ইচ্ছেই যেন মনের ভিতর উঁকি দিচ্ছে না। যে শূন্য বুক নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন তা শূন্যই রয়ে গেল। কি ভাগ্য নিয়ে যে জন্মেছিলেন। প্রথমে মা গত হলেন, তারপর বাবা। কত ঘুরলাম, কত তীর্থ, কত শহর। এবার গয়াতেই নেমে যাই। বাবার আত্মার সদ্গতির জন্য সাংবাৎসরিক পিণ্ডদান করি, তারপর না হয় ভাবা যাবে বাড়ি ফিরব না অন্য কোথাও যাব। হরকালী, ঘুমোলে? না। হরকালী, আজ মনে হচ্ছে তোমার কথাই ঠিক। 1 বছর হয়ে গেল। চন্দ্রনাথ বলেছিল মাঝে মধ্যে চিঠি লিখবে। মাত্র 3খানা চিঠি লিখেছে, তাও কোনো ঠিকানা নেই। আমার খুব দুশ্চিন্তা হচ্ছে হরকালী, খুবই দুশ্চিন্তা হচ্ছে। 1 বছর পরে তোমার দুশ্চিন্তা হচ্ছে? 1 বছর পরে তুমি ভাবছো? বুদ্ধিমান হলে 1 বছর আগেই ভাবতে। কি বলবো আমি? যখন বলার তখনই বলেছিলাম আমি। আমার কথায় তো আর ঘুম ভাঙেনি। কাটা গায়ে আর নুনের ছিটে দিও না হরকালী, কিছুই ভালো লাগছে না আমার। ভগবান কি যে লিখে রেখেছেন কপালে তিনিই জানেন। না, বাড়িতে ফিরবো না। এবার কাশিতে যাব। যা কিছু করতে হয় কাশিতে যেই করব। আমাদের চেনা পান্ডা হরিদয়াল ঘোষালকে আগেই একটা চিঠি লিখে দিয়েছিলেন। যাই, আশ্রমে ফিরে গিয়ে খাওয়া সেরে একটু বিশ্রাম নেই। রাতের গাড়িতেই কাশি রওনা হব। কাশী, ধর্মপ্রাণ মানুষের প্রাণেশ্বর, পুণ্যধাম কাশী। যাই, নেমে পড়ি। হাত মুখ ধুয়ে কিছু মুখে দিয়ে নি, তারপর হরিদয়াল ঘোষালের বাড়ির দিকে রওনা হব। কে? আমি চন্দ্রনাথ। কি অবাক কাণ্ড! এই সাত সকালে ভাবতেই পারিনি আপনি আমার দরজায়। আপনাকে দেখে ভারী ভালো লাগছে। অনেকদিন পরে এলেন এবার। আপনার পিতৃদেব ভালো আছেন তো? 1 বছর হলো পিতা গত হয়েছেন। কোনো খবর পাইনি। খবরটা আপনাকে দিতে পারেনি ঘোষাল মশাই। বাবার হঠাৎ করে মৃত্যু আমার সবকিছু এলোমেলো করে। সে তো হবেই, সে তো হবেই। এ কি, দরজার উপরে দাঁড়িয়েই কথা বলবেন নাকি ভেতরে আসবেন? আসুন আসুন। ঘর খালি আছে তো? হরিদয়াল ঘোষালের বাড়ি, আপনার জন্য ঘর খালি থাকবে না? সেই যে চিঠি লিখেছিলেন। সে তো মাসখানেক হয়ে গেল। দোতলায় যে ঘরে আপনার পিতৃদেব থাকতেন ওটাই আপনার জন্য রেখে দিয়েছি। আসুন, বাক্সটা আমাকে দিন। সুলোচনা এতক্ষণ ঘরের সবকিছু পরিষ্কার করে গুছিয়ে ফেলেছে নিশ্চয়ই। আসুন, এই যে, এই যে আপনার ঘর। বিছানার চাদর বালিশ সব নতুন, জানালা দরজার পর্দাগুলোও নতুন।
তা বাবু, আমি বলি কি, জল তোলাই আছে, স্নান সেরে নিয়ে কিছু মুখে দিন, তারপর লম্বা একটা ঘুম। রাতের গাড়িতে এসছেন কিনা? তেমনটাই ভাবছি আমি। তাহলে আমি যাই বাবু। আপনার খাবারের বেশি কিছু করবেন না, কটা লুচি আর বোঁদে, সঙ্গে একটু তরকারি। বসুন ঘোষাল মশাই। বলুন বাবু। রাতের মতো কাজ ওসব শেষ করেই এসেছি। বলতে পারেন এ আমার কৌতূহল। আপনি বলুন। আমি যতটা জানি, আপনার আপন বলতে তেমন কেউ নেই। এই বিধবাটি? সে তো অনেক কথা বাবু। আপনি কম কথাই বলুন তাহলেই। ইনি বামন ঠাকুরন। আপনার আত্মীয়? না বাবু। তবে এদের পেলেন কোথায়? সে তো আরেক কাহিনী বাবু। বছর 3 আগের ঘটনা। সুলোচনা অসুস্থ স্বামী আর মেয়েটাকে নিয়ে তীর্থ ভ্রমণে কাশীতে আসে। এখানেই স্বামীর মৃত্যু হয়। তারপর আর দেশে ফিরে যায়নি। দেশে তেমন কিছু ছিল না। এখানে ভিক্ষে করে পেটের ক্ষুধা মেটাত। আপনি জানেন তো, মাঝে মধ্যে আমি গঙ্গা স্নানে যাই, ও সময়েই দেখা। বলে কয়ে ওদের নিয়ে এলাম, তারপর কাজে লাগিয়ে দিলাম। সুলোচনাকে মাসে মাসে মাইনে দিই, আর দুজনের সকাল দুপুর রাতের খাবার। অনেক যজমান যাবার সময় সুলোচনার হাতে 2-4 টাকা দিয়ে যান। ওতে আমি আপত্তি করিনি। আপনি জানেন নিশ্চয় ওদের বাড়ি কোথায়? সেভাবে জানি না। একবার বলেছিল নবদ্বীপের পাশে কোনো একটা গ্রামে। তবে একটা কথা বাবু। কি? এই 3 বছরের মধ্যে সুলোচনার কোনো খুঁত ধরতে পারিনি। কোনো যজমানও কোনো অভিযোগ দেননি। রান্নার হাত খুবই ভালো। অন্য বামন ঠাকুরনের মতো ঘ্যানরও করতে হয় না, শুনতেও হয় না। রান্নার হাত খুবই ভালো, এটা ঠিক কথাই বলেছেন। তাছাড়া হাত পা কাপড় চোপড় যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নই দেখছি। এখন তো আমাকে সম্মুখে বসে খাওয়ান, তার চোখে মুখে মাতৃস্নেহের একটা গভীর ছায়া দেখতে পাই। ওই যে বললেন বাবু, সুলোচনার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ নেই, না খাবারের না আচার আচরণের। এবার তাহলে আসুন। যাই বাবু। একটা কথা বলবেন? কি বাবা? আপনারা কোন শ্রেণী? যাই, দুধ নিয়ে আসি। দুধ আনার তো তাড়া নেই, এখনো আমার খাওয়া তো শেষ হয়নি। তবে কি বামুন ঠাকুর আমার কথা এড়িয়ে যেতে চাইছেন, না অন্য কোনো কারণ আছে? বিষয়টা ঠিক আমি বুঝে উঠতে পারছি না। সরজু, দুধ। হে দিন দুঃখীর প্রতিপালক, হে অন্তর্যামী, আমাকে মার্জনা করো। সত্যও বলতে পারিনি, মিথ্যাও বলতে চাইনি, কিন্তু আমার তো উপায় নেই। দুধ নিয়ে গেলে বাবু যদি আবার সেই একই প্রশ্ন করে। বাবু, দুধ। হরিদয়াল ঘোষালের মুখে শুনেছি আপনারা ব্রাহ্মণ। আমি জানতে চেয়েছি আপনারা কোন শ্রেণী? বাবু, গরিবের আবার শ্রেণী কি? গ্রামে থাকতে আমার স্বামী কয়েক বাড়িতে গৃহপূজা করতেন। হতে যা আসতো তাতেই কোনো রকমে আমাদের 3টি পেট চলে যেত। নিজেদের বাড়ি পর্যন্ত ছিল না। একজন ধনী প্রতিবেশী ওদের পরিত্যক্ত বাড়িতে দয়া করে থাকতে দিয়েছিলেন। আপনি বাড়ি যান না কেন? সেখানে কি কেউ নেই? খেতে দেয় তেমন কেউ নেই। আপনার একটি মেয়ে আছে, বড় হয়েছে, বিয়ে দেবেন কিভাবে? বেশ ঈশ্বরই জানেন। ভালো করে আপনার মেয়েকে দেখিনি আমি,
ঘোষাল মশাই বলেছেন খুবই নাকি শান্তশিষ্ট, দেখতে সুশ্রী। কি আমি মা, মায়ের চোখকে আপনি বিশ্বাস করবেন কেন? তবে এটুকু বলতে পারি, সরজু কুৎসিত নয়। কাশিতে তো কত লোক হাসে যায়, কত মেয়েকে দেখেছি, কিন্তু আমার সরজুর মতো এত রূপ তো কারো দেখি। আজ বাড়িতে কেউ নেই। বামুন ঠাকুরন গেছেন গঙ্গা স্নানে, হরিদয়াল ঘোষাল গেছেন স্টেশনের দিকে। বাড়িতে সরজু একা, রান্নাঘরে তরকারি করছে। এই সুযোগে ভালো করে একবার দেখে নেই। সরজু, আগে তুমি রাঁধতে পারো? হ্যাঁ, পারি। কি কি রাঁধতে শিখেছ? তোমার মা আর তুমি দুজনেই এখানে কাজ করো? আগে কত মাইনে পাও তুমি? মা পান, আমি পাইনে। আমি শুধু খেতে পাই। সরজু, আমি যদি খেতে দেই তাহলে আমারও কাজ করবে? মার কাছে জেনে নেব। ঠিক আছে, জেনে নিও। কি ঠিক তো? আগে জেনে নেব। হ্যাঁ বাবু, এবার বলুন। এলেন, বসুন। ঠিক আছে, এই বসলেন, এবার বলুন। কথাগুলো মন দিয়ে শুনবেন। সে তো শুনবই, আপনি বলুন। সরজুকে দেখেছি আমি। কেমন দেখলেন বাবু? আমার কথার সঙ্গে মিল পড়েছে তো? হ্যাঁ বাবু, আমার 40 বছর কাশীবাস, বয়স তো কম হলো না। পথে ঘাটে চলতে ফিরতে অনেক মানুষই চোখে পড়ে, কিন্তু সরজুর মতো একটাও এ পর্যন্ত চোখে পড়েনি। শুধু দোষ বলতে একটাই, বড় গরিব ঘরের মেয়েও। তবে আমি মনে করি আগের জন্মে নিশ্চয়ই ও অনেক বড় ঘরের মেয়ে ছিল। ভাগ্যের পরিহাস, এ জন্মে গরিব ঘরে জন্মেছে। ঘোষাল মশাই, আবার জিজ্ঞেস করছি আমি। সে আমি বুঝতে পেরেছি বাবু, আবার বলছি আমি, 40 বছর ধরে কাশীবাস আমার। মানুষ চিনতে এ পর্যন্ত ভুল করিনি আমি। তাছাড়া আপনাদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক আমার। আমি না জেনে না বুঝে একজন অজাত কুজাতের মেয়েকে কিভাবেই বা বাড়িতে তুলতে পারি? কত মানুষ হরিদয়ালের বাড়িতে এসে থাকে। আপনি কি মনে করেন জেনে বুঝে আমি সকলের জাত মারতে পারি? না, তা পারেন না। আপনার প্রতি সে বিশ্বাস আমার আছে। ঘোষাল মশাই, বলুন বাবু। সরজুকে বিয়ে করতে চাই আমি। সরজুকে বিয়ে করতে চান আপনি? সিদ্ধান্ত নিয়েই ফেলেছি। সবই বিশ্বেশ্বরের কৃপা। আপনি মেয়ে পক্ষের অভিভাবক, তাই এত কথা বলা। আমার দায়িত্ব আমি পালন করব বাবু। সরকার মশাইকে লিখে দিচ্ছি আমি। কিছু টাকা পয়সা আর গহনাগাটি, প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যেন তাড়াতাড়ি চলে আসেন। লিখে দিন, আমি ঠাকুরকে বলে এ মাসের মধ্যেই বিয়ের একটা শুভ দিন বের করে ফেলি। তার আগে আপনি সরজুর মায়ের সঙ্গে কথা বলে নেন। সে তো বলবোই বাবু। আমি তাহলে নিশ্চিন্ত হলেন। তোমার কি আর কিছু বলার আছে সুলোচনা? আপনার আশ্রয়ে আছি। আমার বিশ্বাস আপনি সরজুর কোনো অনিষ্ট চাইবেন না। পাগল নাকি? সরোজা আমার রক্তের কেউ না হলেও আমাকে দাদু বলে ডাকে। আমি তাকে নিজের নাতনি বলেই মনে করি।
তাছাড়া চন্দ্রনাথ বাবুর পরিবারের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। ওরা ভারী সজ্জন মানুষ। চন্দ্রনাথ বাবু নিজে যেচে যখন চাইছেন, এখানে তো আমি না বলার বা আপত্তি করার কোনো কারণ দেখিনি। আমি না বলছি নে, আপত্তিও তুলছি নে। তারপরও আমার একটাই ভয়, ওনারা ধনী, আমরা গরিব, আমাদের নিজের কোনো আশ্রয় নেই। চন্দ্রনাথকে সব বলেছি আমি। সরজুর বয়স কম বলেছি আমি। চন্দ্রনাথ বাবুই তাকে শিখিয়ে পড়িয়ে নেবেন। তোমার ভয় করার কোনো কারণ দেখি না আমি। দায়িত্ব আপনার, মেয়ে পক্ষের অভিভাবক আপনাকেই হতে হবে। চন্দ্রনাথ বাবুও সে কথাই বলেছেন। আর কোনো কথা আছে? বিয়ে মানুষের জীবনে একবারই হয়। এমন দুর্ভাগ্য আমার মেয়ের বিয়েতে আমি কিছুই করতে পারছি না। ও নিয়ে তোমাকে একটুও ভাবতে হবে না। ও দায়িত্বটা বিশ্বেশ্বরের ওপরই ছেড়ে দাও। প্রার্থনা করো তিনি যেন সরজুর মঙ্গল করেন। সরকার মশাই, বাবু। সরজুকে দেখলেন তো? হ্যাঁ বাবু। আপনার কি কোনো আপত্তি অথবা কোনো কথা আছে কি? আপনি পছন্দ করেছেন, আমার সেখানে কি বলার আছে? আপনার মামা বাবু, মামিমা সবাই মত দিয়েছেন। এবার নিশ্চিন্ত হলেন। হাতে সময় নেই। ঘোষাল মশাইকে সঙ্গে নিয়ে যা কিছু প্রয়োজন কিনে নেন। বিয়ের দিনে খাবার ব্যবস্থাও রাখবেন। অতিথি কতজন হতে পারে ঘোষাল মশাইয়ের কাছে জেনে নেবেন। রাত জেগে এসেছেন, যান শুয়ে পড়ুন গে। যাক বাবা, বিশ্বেশ্বরের কৃপায় ভালোই ভালোই মিটে গেল। আপনার সরকার মশাই আর আমার কৈলাস খুড়ো 3টে দিন আমার পাশে থেকেছেন, পরিশ্রমও করেছেন যথেষ্ট। ওরা দুজন না থাকলে আমার একার পক্ষে সব দিক সামাল দেওয়া একদমই সম্ভব হতো না। তা বাবু, আপনারা কি কালই বাড়ি যেতে চান? আপনি কি বলেন? আর একটা দিন থেকে যান। টিকিট কাটার ব্যবস্থা কালকেই করে ফেলব। আর আপনি যেভাবে বলেছেন, মেয়ে পক্ষ থেকে কিছু উপহার সামগ্রী কালকেই কিনে ফেলব। তারপর সুলোচনার হাতে তুলে দিয়ে বলবো, সরকার মশাইয়ের হাতে দিয়ে দাও। আর টাকা লাগবে কি? না না, যা দিয়েছেন ওতেই হবে। দেখুন ঘোষাল মশাই, সরকার যেন বুঝে উঠতে না পারে। বাবু, আমি ছেলে মানুষ নই। এবার উঠছি বাবু। আমরা চলে যাচ্ছি, আমার মার কি হবে? তোমার মাও আমাদের সঙ্গে যাবেন? সরজু, একবার এদিকে আয় তো। মা। সরজু, স্বামীর বাড়ি গিয়ে আমাকে তুই মাঝে মাঝে মনে করিস, কিন্তু আমার নাম কখনো মুখে আনিস নি। যতদিন বাঁচব ততদিন হরিদয়াল ঘোষাল আর কাশি এদের ছেড়ে যাব না। আর যদি কখনো স্বামীর সঙ্গে এদিকে আসিস, তাহলে তো দেখা হবে। মা। শোন মা, সব জেনে শুনে কি কাঁদতে আছে? মেয়েরা তো একাই স্বামীর ঘর করতে যায়। মেয়ে হয়ে জন্মেছিস, শাস্ত্রের বিধান তো মানতেই হবে। যেখানে যাচ্ছিস তারা খুবই ভালো মানুষ। এত আদর ভালোবাসা ওখানে পাবি। এক সময় আমাকে ঠিকই বলেছে। মা। সরজ, মায়ের জন্য যদি মাকে ভুলতে হয়, ভেবে নিস সেই তো তোর মাতৃভক্তির বড় প্রমাণ। মা,
আবার অনুরোধ করছি আমি, আমাদের সঙ্গে চলুন। না বাবা, কাশি ছেড়ে আমি কোথাও যাব না। তা যদি না যেতে চান তাহলে স্বাধীনভাবে কাশীবাস করুন। মাসে মাসে যা খরচপত্র হবে আমি পাঠিয়ে দেব। তা হয় না বাবা। হরিদয়াল ঠাকুর আমাকে মেয়ের মতোই দেখেন। তাছাড়া চরম দুঃসময়ে আমাকে আশ্রয় দিয়েছেন। আমি তাকে পিতার মতোই ভক্তি করি। কিছুতেই তাকে ছেড়ে যেতে পারবো না। গাড়িতে মালপত্র উঠে গেছে বাবু। ঘোষাল মশাই স্টেশনে যাচ্ছেন তো আমাদের ট্রেনে তুলে দিতে? হ্যাঁ হ্যাঁ, সে তো যাবই। আমি মেয়ে পক্ষ, না গেলে কি মানাই? সরজু আয়। সুলোচনা কেঁদো না, বাবু আসুন। চলেন সরকার মশাই। হ্যাঁ বাবু আসুন। বাবু, সব মালপত্র ট্রেনে তুলে দিয়েছি। নতুন কেনা বড় একটি পেতলের ঘড়াই, খাবারের জল দিয়েছি, 3টে কাঁসার গ্লাস দিয়েছি। রাতে ক্ষুধা পেলে খাবারের জন্য চিঁড়ে, কাশির পেড়া সন্দেশ, 2 হাঁড়ি দইও দিয়ে দিয়েছি। 4 বেঞ্চের একটা কামরা রিজার্ভ করে দিয়েছি। এই যে টিকিট। সরজু আয়, তোকে গাড়িতে তুলে দিই। রাতে কোনো কিছুর প্রয়োজন হলে চন্দ্রনাথ বাবুকে বলিস। নতুন মানুষ তুই, এর আগে তো এত লম্বা রাস্তার ট্রেনে চড়িসনি। বাবু, সরজুর দিকে মন প্রাণ দিয়ে লক্ষ্য রাখবেন। বয়স কম, জগৎ সংসার সম্পর্কে তার কোনো জ্ঞানই হয়নি। বিশ্বেশ্বরকে সাক্ষী রেখে সরজুকে আপনার হাতে তুলে দিলেন। সুখে দুঃখে আপনি ওর আশ্রয়। সরজু, সরজু, বলুন। আমি ডাকলে এভাবে চমকে ওঠো কেন? আমার মনে হয় ভয় পাও তুমি। কেন কেন সরজু? এভাবে মানে এমন করে আগে তো কেউ ডাকেনি আমাকে। সরজু, কি বলছো তুমি? বুঝতে পারছো? হ্যাঁ, মানে আমি। সরজু, আমি তোমাকে যেভাবে ডাকছি মানছি, আমি এভাবে আগে কেউ তোমাকে ডাকেনি। তাই বলে কেউ তোমাকে ডাকবে না, তাকে কখনো হতে পারে? তোমার যখন বয়স বাড়বে তখন তুমি বুঝতে শিখবে। তখন তুমি এই ডাক শোনার জন্য অপেক্ষা করে থাকবে। হ্যাঁ। এই হ্যাঁ মানে কি? হ্যাঁ মানে আমার ঘুম পাচ্ছে। ঘুমো তুমি, রাত অনেক হলো। কি মার কথা মনে পড়ছে? মা। আচ্ছা ঘুমো। বাবু উঠুন,
সকাল হয়ে গেছে। তাই তো। বৌমাকে ডেকে তুলুন, সকালের খাবার তৈরি করে ফেলেছি, হাত মুখ ধুয়ে আসুন। হ্যাঁ, সরজু, সরজু, ওঠো, সকাল হয়ে গেছে, ওঠো, হাত মুখ ধুয়ে আসতে হবে। কি এভাবে বসে আছো কেন? খেয়ে নাও। কি মায়ের কথা ভাবছো? খেতে শুরু করো। খাই। তোমার জন্য আমি সরকার মশাই না খেয়ে বসে আছি। সরকার মশাই, বাবু, আমরা কি বিকেলের মধ্যে পৌঁছতে পারবো? না বাবু, ট্রেন 1.5 ঘন্টা দেরিতে ছেড়েছে, মনে হয় সন্ধে পার হয়ে যাবে। মামা বাবু কি স্টেশনে আসবেন? সেভাবেই তো টেলিগ্রাম করে দিয়েছি। ও কি সরজু, খাওয়া হয়ে গেল? হ্যাঁ। হাত মুখ ধুয়ে নাও, রাতে ভালো ঘুমোতে পারোনি তুমি, এবার একটু ঘুমিয়ে নাও। বাবু, আমরা এসে গেছি। সরজু, ওঠো, আমরা এসে গেছি। হ্যাঁ, হাতটা ধরো। হ্যাঁ, নামো এবার। হ্যাঁ, সরজু, আমার মামা বাবু। থাক মা, থাক, ভগবান তোমার মঙ্গল করুন। সরকার মশাই, জিনিসপত্র সব নামানো হয়েছে তো? হ্যাঁ বাবু। আমরা গাড়ির দিকে এগুচ্ছি। আমি মালপত্র নিয়ে কুলিদের সঙ্গে আসছি। এসো চন্দ্রনাথ, বৌমা, এসো। সরজু, আমার মামিমা। থাক মা, থাক, ভগবান তোমার মঙ্গল করুন। এসো মা, তোমাকে ভেতরে নিয়ে যাই। হ্যাঁ, এখানে বসো মা, কিছু ক্রিয়াকর্ম আছে, সেগুলো সেরে নিয়ে তোমাকে ঘরে নিয়ে যাব। চন্দ্র, বসো বাবা। হ্যাঁ, এ পাশেই বসো। হরিচরণ বাবু ডাকছিলেন? হ্যাঁ, হ্যাঁ রে হরিচরণ, রাতেও বাড়িতে শাক বেজে উঠলো কেন? বাবু শুনেননি কিছু? না তো। চন্দ্রনাথ বাবু বিয়ে করে ফিরলেন। কোথায় বিয়ে হলো? কাশিতে। ও, চন্দ্রনাথ একা একাই বিয়ে করলো? আমি যাই বা না যাই, একটা চিঠি তো লিখতে পারত। হরিচরণ, আয় তুই। কত বড় বাড়ি, কত ঘর, সব ঘরে কত আসবাবপত্র। বিশ্বেশ্বর আমাকে এত দয়া করেছেন, এত দয়া
আমি এ বাড়ির বউ হয়ে এসেছি। বাড়িঘর সব দেখলে সরজু? হ্যাঁ। তোমার পছন্দ হয়েছে তো? বলছো না যে? আসলে মুখ ঢেকে রইলে যে। কি বাড়িঘর তোমার পছন্দ হয়েছে তো? মনে ধরেছে তো? হ্যাঁ। এ সবই কি তোমার? সবই তোমার। চন্দ্রনাথ, জল গরম করা হয়েছে, তোমরা স্নান সেরে নাও, রাত হয়ে যাচ্ছে, তোমাদের খেতে দেব। এসো সরজু, সারাটা দিন তো স্নান না করেই ছিলেন। এসো স্নান সেরে নিয়ে। কই চন্দ্র, স্নানের ঘরে কাপড় চোপড় রেখে দিয়েছি, বৌমাকে সঙ্গে নিয়ে এসো। কতদিন পার হয়ে গেল, কত মাস, কত বছর। সরজু বড় হয়েছে, আমাকে যতটুকু সম্ভব বুঝতে শিখেছে। সংসারকে নিজের সংসার বলে কিছুটা হলেও চিনে উঠতে পেরেছে। কাজের মেয়েদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। মামা মামির প্রতি শ্রদ্ধাবোধ বেড়েছে। সরকার মশাইয়ের সঙ্গে কথা বলতে আর ভয় করে না। আমি কথা না বলতে চেষ্টা করি আমার মনের কথা বুঝে উঠতে। আজ আমার বলতে লজ্জা নেই। সরজু যদি শুধুমাত্র দাসী হতো, নির্দ্বিধায় আমি বলতে পারি, এরকম দাসী পৃথিবী খুঁজেও আর একটি পাওয়া যেত না। তবে এ কথা তো ঠিক, শুধু দাসের জন্য কেউ বিয়ে করে না। স্ত্রীর কাছে একজন স্বামী আরো কিছু আশা রাখে। আর তাই আমি বলতে পারি, আমি ভেবে নিতেও পারি, দাসীর আচরণের সঙ্গে স্ত্রীর আচরণটি যেন সর্বতোভাবে মিলেমিশে না যায়। এতে দাসীর মূল্য যেমন বাড়ে না, তেমন স্ত্রীর মর্যাদাও বাড়ে না। আমি জানি সরজুর আচরণে কত বেশি নম্রতা রয়েছে, কতটা মাধুর্য তাকে অবিচল মাধুর্যময় করে তুলেছে। তারপরও আমার এ কথা বলতে দ্বিধা নেই, সরজু যেন দাম্পত্য জীবনে নিবিড় পরিপূর্ণ সুখ গড়ে তুলতে পারেনি। আর তাই এমন মিলনে, এত যত্ন আদরেও দুজনের মধ্যে একটা অদৃশ্য দূরত্ব, একটা অন্তরাল রয়ে গেছে। সরজু, সরজু, কি তুমি ঘুমলে? তোমার কি ঘুম পাচ্ছে? না তো, তোমার? না, একটা কথা বলি। কথা? হ্যাঁ, কথা। কি কথা? উত্তর দেবে তো? উত্তর? হ্যাঁ, দেব। সত্যি উত্তর দেবে তো? হ্যাঁ। সরজু, তুমি এত ভয়ে ভয়ে থাকো কেন? তোমার সঙ্গে আমি কি দুর্ব্যবহার করি? ভয়? দুর্ব্যবহার? আমি তো সে কথাই জানতে চাইছি। এসব কথার উত্তর কি তুমি জানো না? আমার কাছে তুমি দেবতা, কত উপরে তুমি, কত মহৎ। আর আমি কি সে তুমি আজও জানো না। আমি জানি তুমি আমার প্রতিপালক, আর আমি তোমার আশ্রিতা। তুমি দাতা, আর আমি ভিখারি। সরজু, আমি বেশ বুঝতে পারছি, মনে মনে তুমি অনেক কথাই ভাবছিলে আমার প্রশ্ন নিয়ে। আমি বেশ বুঝতে পারছি একটা ভয় তোমাকে চারপাশ থেকে ঘিরে রয়েছে। ভয় থেকে আমি জানি না কেন তুমি মুক্ত হতে পারছো না।
তবে তোমার আচরণে আমি বেশ বুঝতে পারছি তোমার ভেতরে কৃতজ্ঞতা নামের একটা উপলব্ধি তোমার আমার সম্পর্কের মাঝে অভেদ্য দেয়াল তুলে দিয়েছে। তাই তোমার মনের ভেতরে ভালোবাসার ফুলকু ধারা স্বতঃস্ফূর্ত আনন্দ লীলায় বাইরে বেরিয়ে আসতে পারে না, লীলাময় ছন্দে আমাকে আপ্লুত করতে পারে না। আর তাই আমি চোখের সামনে তোমাকে দেখি, আমার বুকের সঙ্গে তুমি মিশে থাকো, কিন্তু তারপরও তোমাকে পরিপূর্ণভাবে পাই, যেভাবে একজন স্বামী তার স্ত্রীকে পেতে চায়। একে সরজু, কাঁদছো তুমি? সরজু, আমি তো কান্নার কথা বলিনি, আমি তো তোমাকে বিব্রত করতে চাইনি সরজু। যে কথাগুলো বলেছি তোমাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি। আমি কি এতটাই পাষণ্ড যে তোমাকে কষ্ট দিতে পারে? আমি তো তোমাকে ভগবানের দিব্যি দিয়ে বলতে পারি, সরজু, তোমাকে, হ্যাঁ তোমাকে কোনোভাবে ছোট ভাবিনি। ভাবিনি তুমি গরিব ঘরের মেয়ে। তুমি কেন ভাবতে পারছো না আমার উপর কত বড় অধিকার রয়েছে? থাক, এসব কথার কাজ নেই, এসো। আমি যে পারি না। আজ পারছো না, কাল ঠিক পারবে। সরজু, একবার ভালো করে আমার মুখের দিকে তাকিয়ে দেখো তো। একি চোখ বন্ধ করে থাকলে যে? সরজু, আমি যখন ঘুমিয়ে থাকবো তখন তুমি আমার মুখের দিকে ভালো করে তাকিয়ে দেখো। আমি বেশ বুঝতে পারছি হয় তুমি চোখ খুলতে পারছো না, তাহলে সেটাই ভালো হবে। আমি ঘুমিয়ে গেলেই তাকিয়ে দেখো। দেখো তো, আমার এ মুখে ভয় করবার মতো কিছু আছে কি? বুকের সঙ্গে মিশে আছো তুমি, তারপরও আমার বুকের কি হচ্ছে বুঝতে পারছো না তুমি। আমার দুঃখ হয় সরজু, আমার ভারী দুঃখ হয়। মেয়ের এতগুলো বছর পার হয়ে গেল, আমাকে বুঝতে পারলে না তুমি, বুঝতে পারলে না। তোমার কি শরীর খারাপ করছে হরকালি? না। তাহলে এপাশ ওপাশ করছো কেন? রাত তো অনেক হলো। তোমার ঘুম পেলে তুমি ঘুমো, আমাকে বিরক্ত করো না। বাহ বাহ, আমি তোমাকে বিরক্ত করছি? শরীর খারাপ করলে তো এমনটা করো। বলছি তো শরীর খারাপ করেনি। তবে? হায় ভগবান, আমার কপালে তুমি একই জুটিয়ে দিয়েছো। জানতে চাইলেন তাতেই আমার দোষ কি? আবার উঠে বসলে যে? মেয়ে মানুষ হলে মেয়ে মানুষের জ্বালার কথা বুঝতে পারতে। জ্বালা? বৌমা কিছু বলেছে নাকি? আমি তো জানি চন্দ্রনাথ বিয়ে করে বউ আনলো, তারপরে সংসারের খুঁটিনাটি নিয়ে আগেও যেমন কিছু বলেনি, এখনো কিছু বলে না। বৌমা তো তোমাকে শাশুড়ি ঠাকুরনের মতোই মান্যি করে। দেখে মনে হয় তুমি কর্ত্রী। বৌমা, সাধারণ পরিজন তোমার মুখের উপর কোন কথা বলে না। তুমি যা দাও হাত পেতে নেয়। তুমি খাবার বেড়ে না দিলে নিজে নিয়ে খায় না। চন্দ্রনাথ বাড়ি না থাকলে তোমার কাছেই বসে থাকে। সেজন্যই তো বললেন মেয়ে মানুষ হলে মেয়ে মানুষের জ্বালার কথা বুঝতে। তুমি জানো না আমার এক বোনের মেয়ে আছে? জানি তো। ওর সঙ্গে চন্দ্রনাথের বিয়েটা দিতে পারলে সারা জীবন ধরে পায়ের উপর পা তুলে এ বাড়িতে রাজত্ব করতাম।
সে রাজত্ব এখনো তো করছো। বৌমা কি তোমার রাজত্বে নাক গলাচ্ছে? নাক গলালে তো বেঁচেই যেতাম। তুমি বুঝবে না আমি এখন কত ভয়ে ভয়ে থাকি। এসব কি যা তা বলছো হরকালী? তুমি বুঝবে না, তুমি বুঝবে না। আমি প্রাণপণ চেষ্টা করেও সরজুর সঙ্গে পেরে উঠছি না। এক ফোঁটা মেয়ের মনে এত জোর। এই তল্লাটের মেয়েরা জানে হরকালীর সাথে কেউ কখনো বুদ্ধির জোরে পেরে ওঠে না। কিন্তু এই কথা কেউ জানে না মনের যুদ্ধে সরজু সব সময় জয়লাভ করেছে। ভাবতে গেলে অবাক লাগে কিভাবে এই মেয়েটি নিজের বিজয় আমার দিকে ফিরিয়ে দিয়ে পরাজয়ের বাঁধনে আমাকে বেঁধে ফেলেছে। আমি তো ভাবতেই পারছি না, অতটুকু মেয়ের কাছে বারবার হেরে যাচ্ছ তুমি। তারপরও বলি, মনের যুদ্ধ বলে মান সম্মানটা থাকছে, কেউ দেখতে পাচ্ছে না। দেখতে পেলে লজ্জায় তুমি ঘর থেকে বেরোতেই পারতে না। আমিও দাপট দেখিয়ে চন্দ্রনাথের সংসারে এভাবে চলতে পারতাম না। তাই বলছি হরকালী, বৌমা আমার। একদম চুপ। যা বোঝো না তা নিয়ে কথা বলতে এসো না। তোমার হাতে তুলে দেওয়ার আগে বাবা যদি আমাকে জলে ফেলে দিতেন তাহলে ঢের ভালো করতেন। থাকো তুমি ঘরে, আমি চললাম বারান্দায়। ঘরের ভেতরটা ভারী গরম হয়ে উঠেছে। আমি তো বুঝতে পারি সরজু বোবা না হাবা, অনেক শক্ত কথার সে নিরুত্তর আর অবনত মুখে উত্তর দিতে পারে। আমি তো স্তম্ভিত হয়ে যাই। কোনোভাবেই এই মেয়েটির সঙ্গে না পারলেম সন্ধি করতে, না পারলেম পরাজিত করতে। সরজু যদি কলহপ্রিয় মুখরা হতো, যদি হতো স্বার্থপর নির্দয়, তাহলে হয়তো কোনো একটা পথ খুঁজে পেতাম। কিন্তু সরজু নিজে থেকে এতটা করুণা আমাকে দিয়ে রেখেছে যে অন্যের করুণা ভিক্ষে করার সুযোগ আমি পাইনি। আমি বেশ বুঝতে পারি সরজু মনে মনে ভাবে সেই এই বাড়ির সর্বময় কর্ত্রী। আমি কেউ নই, স্বামীর সঙ্গে একজন আশ্রিতা মাত্র। আর তাই তো সরজু চন্দ্রনাথের চারপাশ নিজের জন্য এমন করে ঘিরে রেখেছে যেখানে আমার প্রবেশ একেবারেই নিষিদ্ধ। এতক্ষণ শুনলেন অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ধারাবাহিক নাটক চন্দ্রনাথ। আজ শুনলেন প্রথম পর্ব। বেতার নাট্যরূপ মোস্তফা মোহাম্মদ আব্দুর রব। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন সরজু ছোট, শিখা খাতুন; সরজু বড়, আক্তার জাহান মুক্তি; মণি শঙ্কর, আব্দুর রশিদ; ব্রজ কিশোর, আনোয়ারুল ইসলাম বকুল; হরকালী, সুলতানা খাতুন প্রিয়া; সরকার, কামারুল্লাহ সরকার; সুলোচনা, জান্নাতুল রাব্বি বিনতে হান্নান; হরিদয়াল ঘোষাল, মুহাম্মদ রেজাউল করিম; হরিচরণ, মাহফুজুর রহমান; সম্পাদনা সুদীপ্ত শেখর নাগ। নাটকটি প্রযোজনা, সম্পাদনা, পরিকল্পনা ও চন্দ্রনাথ চরিত্রে অভিনয় করলেন ডাক্তার আফজালুর রহমান সিদ্দিকী মুকুল। নাটকটির দ্বিতীয় পর্ব শুনবেন আগামী 11 জুলাই 2021 রবিবার রাত 10টায়।